সম্প্রতি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ একটি সাক্ষাৎকারে ফক্স নিউজে বলেছেন যে মার্কিন রাষ্ট্রপতি একটি ধরনের হতাশা এবং বিস্ময়ের মুখোমুখি। বিস্ময় কেন ইরান ব্যাপক চাপ, পুনরাবৃত্ত হুমকি এবং সামরিক ক্ষমতার প্রদর্শনের পরেও পিছিয়ে যাচ্ছে না। এই বিস্ময়ে নিজের মধ্যে একটি স্পষ্ট বার্তা বহন করে। ট্রাম্প এবং তার দলের মতে ইরানকে এমন কিছু দুর্বল রাষ্ট্রের মতো আচরণ করা উচিত ছিল, যে দেশগুলো প্রথম থেকেই অর্থনৈতিক চাপ বা সামরিক হুমকিতে তাদের কৌশল পরিবর্তন করে এবং খরচ কমানোর জন্য তাদের কৌশলগত স্বার্থের কিছু অংশ ত্যাগ করে। কিন্তু এই ধারণা শুরু থেকেই একটি ভুল অনুমানের ওপর তৈরি ছিল। ওয়াশিংটনের মূল সমস্যা কেবল শক্তি প্রয়োগের অভাব নয়, বরং বিপরীত পক্ষের প্রকৃতি ভুলভাবে বোঝার। মার্কিন সরকার ধরে নিয়েছে যে কোনো দেশ যদি বিধ্বংসী অর্থনৈতিক চাপ এবং স্থায়ী সামরিক হুমকার সম্মুখীন হয়, শেষমেশ সে ত্যাগ করবে। এই জন্য বিমান বাহিনী অঞ্চলটিতে প্রেরণ, উন্নত যুদ্ধবিমান মোতায়েন, বহুল প্রচারিত সামরিক মহড়া এবং পাশাপাশি নিষেধাজ্ঞার তীব্রতা, এই পদক্ষেপগুলো এই লজিকের মধ্যে নির্ধারিত হয়েছে সর্বোচ্চ চাপ তৈরি করে তেহরানকে একতরফা দাবিতে রাজি করানো। এই মাঠের ব্যবস্থার পাশাপাশি একটি বর্ণনামূলক যুদ্ধও গড়ে উঠেছে। অনেক পশ্চিমা মিডিয়া বারবার ইরানের নিরবস্থা, অভ্যন্তরীণ অশান্তি বা অর্থনৈতিক অবনতি নিয়ে আলোচনা করেছে, এমন ইমেজ তৈরি করতে যে তেহরান চাপে নড়বড়ে হয়ে গেছে। এমনকি কৌশলগত ভার্টিগো শব্দটি ব্যবহার করা হয়েছে, যেন তেহরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিভ্রান্ত হয়ে গেছে এবং চাপের নিচে ভেঙে পড়ছে। কিন্তু যা এখন স্পষ্ট হয়েছে তা এই চিত্রের বিপরীত। এখানে বিভ্রান্তি হচ্ছে মার্কিনদের নিজেদের মধ্যে। কেন তাদের পরিকল্পিত সমীকরণ বাস্তবে কাজ করছে না? যখন মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সবচেয়ে বিস্তৃত সামরিক এবং অর্থনৈতিক ক্ষমতা বিশিষ্ট ব্যক্তি, স্পষ্ট বা অস্পষ্টভাবে প্রশ্ন করেন কেন বিপরীত পক্ষ রাজি হয়নি, সেই প্রশ্ন ইরান সম্পর্কে কম এবং ওয়াশিংটনের মানসিক মডেলের ধসকে আরও বেশি তুলে ধরে। ট্রাম্প বিদেশ নীতি শুরু করেছিলেন চুক্তি করার মানসিকতা নিয়ে। তিনি রাজনীতি ব্যবসার লজিকের সম্প্রসারণ হিসাবে দেখতেন, এমন এক জায়গা যেখানে চাপ বাড়ালে অপর পক্ষ শেষ পর্যন্ত ছাড় দেয় এবং চুক্তি সম্পন্ন হয়। এই কাঠামোর মধ্যে প্রতিটি পক্ষের ভাঙার সীমা থাকে, যে বিন্দুতে খরচ এত বেশি হয়ে যায় যে পিছু হটা সবচেয়ে যৌক্তিক মনে হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে এই বিশ্লেষণ ব্যর্থ হয়েছে। মার্কিন ম্যাগাজিন দি আটলান্টিক তাদের বিশ্লেষণে জানিয়েছে যে ট্রাম্প বুঝতে পারেন না কেন চাপ এবং হুমকি ইরানের নেতৃত্বকে পিছনে সরাতে পারছে না। তার দৃষ্টিতে প্রতিটি মানুষকে কেনাকাটা করা যায় এবং প্রতিটি দেশকে হুমকি এবং প্রণোদনার মাধ্যমে আলোচনায় আনা যায়। কিন্তু এই দৃষ্টিভঙ্গি ব্যর্থ হয় এমন একটি কাঠামোর সঙ্গে যেখানে স্বাধীনতা এবং প্রতিরোধ ইরানের পরিচয়ের অংশ। 4 দশকেরও বেশি সময় ধরে ইরান তার কৌশলগত সিদ্ধান্তগুলো ভয় নয়, বরং নিরাপত্তা, পরিচয় ভিত্তিক এবং ঐতিহাসিক হিসাবের ভিত্তিতে গ্রহণ করেছে। এই কাঠামোর মধ্যে বাইরের চাপকে মানা কৌশলগত বিকল্প নয়, বরং এটি অভ্যন্তরীণ বৈধতার ভিত্তি দুর্বল করার সমান। ইরানের ক্ষমতা কেবল সামরিক ক্ষমতা বা ক্ষেপণাস্ত্রের সঙ্গে সীমাবদ্ধ নয়, যদিও এগুলো নিরপেক্ষীকরণের অংশ। যা ভিতর থেকে চাপের নীতি খালি করে তা হল রাজনৈতিক ইচ্ছা, কাঠামোগত সংহতি এবং বহির্বিশ্ব হুমকির বিরুদ্ধে সংগ্রামের ঐতিহাসিক অভিজ্ঞতা। ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর থেকে ইরান বিভিন্ন ধরনের চাপের মুখোমুখি হয়েছে। চাপিত যুদ্ধ, বহুস্তরের নিষেধাজ্ঞা, সামরিক হুমকি এবং অভ্যন্তরীণ অস্থিরতার প্রচেষ্টা। এই অভিজ্ঞতা একটি কৌশলগত স্মৃতি তৈরি করেছে যা সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এমন প্রেক্ষাপটে চাপ বাড়ানো শুধুমাত্র আচরণ পরিবর্তন আনে না, বরং অভ্যন্তরীণ সংহতিকে শক্তিশালী করে। মার্কিন সামরিক সরঞ্জামের সমাহার মূলত ভয় সৃষ্টি এবং ইরানকে পিছনে সরানোর উদ্দেশ্যে করা হয়েছিল। হোয়াইট হাউস ধরে নিয়েছিল যে শক্তির দৃশ্যমান প্রদর্শন অর্থনৈতিক চাপের সাথে মিলিত হয়ে তেহরানকে দুর্বল অবস্থায় ফেলবে। কিন্তু ফলাফল প্রত্যাশার মতো হয়নি। রাজি হওয়ার বা রেড লাইন থেকে সরে যাওয়ার কোনো চিহ্ন ছিল না, বরং ইরান কূটনৈতিকভাবে অপেক্ষাকৃত শান্তি বজায় রাখার চেষ্টা করেছে এবং একই সঙ্গে তার নিরপেক্ষীকরণের ক্ষমতা দেখিয়েছে।
স্পষ্ট বার্তা পাঠিয়েছে হুমকি এই সমীকরণের কার্যকর হাতিয়ার নয়। এদিকে কিছু পশ্চিমা সূত্রের দাবির সঙ্গে বাস্তব পুরোপুরি মেলে না। ইরান কঠিন বছর পার করেছে, আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে, তবুও তার নীতিমালা থেকে সরে আসেনি। অভ্যন্তরীণ অস্থিরতা তৈরির জটিল প্রচেষ্টা পর্যন্ত তার বিদেশ নীতিতে কাঠামোগত পরিবর্তন আনতে ব্যর্থ হয়েছে। এই আচরণের ধারাবাহিকতা এখন মার্কিন নীতি নির্ধারকদের জন্য ধাঁধা হয়ে দাঁড়িয়েছে। তারা আশা করেছিল চাপ বাড়ালে তাদের কাঙ্ক্ষিত ফলাফল দ্রুত পাওয়া যাবে, কিন্তু বাস্তব তাদের প্রাথমিক মানসিক কাঠামোর সঙ্গে মেলে না। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি কৌশলগত ভার্টিগো শব্দটি ব্যবহার করতে হয়, তা মার্কিনদের জন্য বেশি প্রযোজ্য, যেখানে রাজনৈতিক প্রাচীরের একাংশ এখনও স্বীকার করতে অস্বীকার করছে যে সর্বোচ্চ চাপের নীতি এমন দেশের বিরুদ্ধে কার্যকর নাও হতে পারে, যেমনটা ইরান। একই নীতি পুনরাবৃত্তি করা এবার হয়তো কাজ করবে, এই আশায় শক্তি নয় বরং পুনর্মূল্যায়নের অক্ষমতার প্রতিফলন। ইতিহাস দেখিয়েছে, বিপরীত পক্ষের ইচ্ছা এবং ক্ষমতা ভুল বোঝা অনিয়ন্ত্রিত ব্যয়বহুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। মূল বিষয় তাহলে মার্কিনদের হাতে লিভারেজের অভাব নয়, বরং বোঝার অক্ষমতা যে সব রাষ্ট্রই হুমকিতে একইভাবে প্রতিক্রিয়া করে না। ইরান তার পথ নির্ধারণ করেছে জাতীয় স্বার্থ, নিরাপত্তা বিচারণা এবং পরিচয় সংক্রান্ত দিকগুলোর ভিত্তিতে। অভিজ্ঞতাও দেখিয়েছে, বাইরের চাপ প্রায়শই এই পথকে পরিবর্তন না করে বরং শক্তিশালী করেছে। যতক্ষণ না এই বাস্তবতা ওয়াশিংটনে স্বীকৃত হয় যে চাপের নীতি সবসময় প্রতিপক্ষকে বাধ্য করে না, এই বিভ্রান্তি চলতেই থাকবে। হোয়াইট হাউসের সামনে এখন সিদ্ধান্ত স্পষ্ট, এমন পথ চালিয়ে যাওয়া যা এখনও ফলাফল দেখায়নি এবং কেবল উত্তেজনা বাড়িয়েছে, অথবা ইরানকে একটি অতি সরলীকৃত দৃষ্টিভঙ্গি থেকে দেখার পরিবর্তন। ইরানের ক্ষমতা কাঠামোর জটিলতা স্বীকার করা মানে তার সঙ্গে একমত হওয়া নয়, বরং এটি বাস্তবসম্মত নীতি নির্ধারণের জন্য প্রয়োজনীয়। এই পুনর্মূল্যায়ন ছাড়া চাপ এবং প্রতিরোধের চক্র চলতেই থাকবে এবং প্রতিবার দুই পক্ষের মধ্যে ফাঁক আরও বাড়বে। শেষ পর্যন্ত আজ সবচেয়ে স্পষ্ট যে বিষয়, তা হল মার্কিন গণনার মধ্যে ধারণা এবং বাস্তবের ফাঁক। এমন একটি ধারণা যা ধরে নিয়েছিল চাপ বাড়ালে দ্রুত এবং কাঙ্ক্ষিত ফলাফল আসবে, এবং বাস্তব যা দেখিয়েছে সমীকরণগুলো একক সূত্রে সমাধানযোগ্য নয়। এই ফাঁক সংশোধন না হলে তা কেবল বিভ্রান্তি নয় বরং ব্যয়বহুল সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে। ইরান দেখিয়েছে যে হুমকিতে সে তার পথ পরিবর্তন করে না। এখন সিদ্ধান্ত নেওয়া ওয়াশিংটনের। তারা কি তাদের অনুমান পুনর্মূল্যায়ন করতে প্রস্তুত, নাকি কার্যকারিতা প্রশ্নযুক্ত একটি নীতিতে অটল থাকবেন? ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি বিবৃতিতে জানিয়েছেন যে তার দেশ যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো পরিস্থিতির মোকাবেলায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় কিছু কার্যকর প্রস্তাব বিনিময় হয়েছে এবং ইতিবাচক সংকেত পাওয়া গেছে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই দ্বৈতিক তৎপরতার পাশাপাশি ওয়াশিংটনের মাঠ পর্যায়ের কার্যক্রমের উপর নজর রাখছে ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা চ্যালেঞ্জের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন রাখার কথা জানিয়েছেন। তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমানের পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাতে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা শুরু হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে পেজেশকিয়ানের এই অবস্থান ইরানের দ্বিমুখী কৌশলেরই বহিঃপ্রকাশ। একদিকে তারা দ্বৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দিহান থেকে সামরিক ও কৌশলগত সতর্কতা বজায় রাখছে। জেনেভা আলোচনার প্রাক্কালে প্রেসিডেন্টের এই কড়া বার্তা মূলত ওয়াশিংটনকে এটাই মনে করিয়ে দিচ্ছে যে ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো চাপ বা আকস্মিক পরিস্থিতির কাছে নতি স্বীকার করবে না। খবরের সূত্র মেহের নিউজ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই ওয়াশিংটনের সাথে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তির সম্ভাবনা সরাসরি নাকচ করেছেন। সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তেহরানে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি জানান, পরমাণু আলোচনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে গুঞ্জন ছড়ানো অস্বাভাবিক কিছু নয়, কিন্তু তেহরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো অস্থায়ী সমঝোতা হওয়ার খবরের কোনো ভিত্তি নেই। তিনি জোর দিয়ে বলেন, আলোচনার টেবিলেই কেবল বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাইরে ছড়িয়ে পড়া এসব দাবি কোনোভাবেই নিশ্চিত নয়। পরমাণু অস্ত্র তৈরির ক্ষমতা নিয়ে মার্কিন অফিসার স্টিভ
উইটকফের মন্তব্য প্রত্যাখ্যান করে বাগাই বলেন, যুক্তরাষ্ট্রের অফিসারদের পরস্পর বিরোধী মন্তব্য নতুন কিছু নয়। তিনি স্পষ্ট করে জানান যে ইরানের রাজনৈতিক অভিধানে নতি স্বীকার বা আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। ৪৭ বছর ধরে সার্বভৌমিকতা এবং স্বাধীনতা রক্ষা করাই হল ইরানের প্রধান লক্ষ্য। এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিকে পরমাণু স্থাপনা পরিদর্শনে কোনো বিশেষ শর্ত দেওয়া হবে না তিনি জানান এবং জোর দিয়ে বলেন, ইরান তার জাতীয় স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না। মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় দেশগুলির বিমান ও নৌবাহিনীকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করার বিষয়েও সতর্কবার্তা দেন বাগাই। তিনি বলেন, এখন থেকে পারস্য উপসাগর এবং আশেপাশের অঞ্চলে ইউভুক্ত ২৭টি দেশের বিমান ও সামরিক উপস্থিতিকে ইরান ভিন্ন দৃষ্টিতে দেখবে, যার পরিণতি হবে ভয়াবহ। এছাড়া মধ্যস্থতাকারী দেশ ওমান সফর বা নতুন কোনো প্রস্তাব পাঠানোর বিষয়ে লারিজানির অসম্ভাব্য সফরকেও কোনো তথ্য তিনি নিশ্চিত করতে পারেননি। বৃহস্পতিবারের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত আলোচনা প্রসঙ্গে বাঘাই জানান, তেহরান আলোচনার মাধ্যমে সময় ক্ষেপণ করতে চায় না এবং তারা একটি চূড়ান্ত ও অর্থবহ ফলাফলের জন্য প্রস্তুত। তবে কোনো পক্ষ যদি একতরফাভাবে তাদের দাবি চাপিয়ে দিতে চায়, তবে সেই আলোচনা ফলপ্রসূ হবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি আলোচনার আড়ালে কোনো কারসাজি বা প্রতারণার আশ্রয় নেয় কিংবা সংঘাতের পথ বেছে নেয়, তবে ইরানের সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে এবং যে কোনো সামরিক উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।